বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নারেশনের পার্ট 3 ক্লাসটি করব। আজকে নারেশনের পার্ট 3 ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম। তোমরা ইতিমধ্যেই পার্ট 1 পার্ট 2 ক্লাসটি করেছো। যদি পার্ট 1 পার্ট 2 ক্লাসটি করে না থাকো, তবে আজকের ক্লাসটিতে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সর্বপ্রথম তোমরা পার্ট 1 দেখো, তারপরে পার্ট 2 দেখো। এই দুটা ক্লাসটি নিজেদের দখলে নিয়ে তারপরে পার্ট 3 ক্লাসটি করে নিবা। তাহলে তোমাদের কাছে নারিশান ইকুয়াল টু পানি মনে হবে। চলো শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি আমরা রুল 2 থেকে আলোচনা করব। দেখো, এখানে বলা আছে আরএস। আরএস বলতে কি বোঝায় মনে আছে তোমাদের নিশ্চয়ই? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে চিরসত্য বাক্য থাকলে কোনো পরিবর্তন হয় না। চিরসত্য বাক্যটা কি? যে বাক্যটা যুগে যুগে সত্য, যে বাক্যটা যুগে যুগে কোনো পরিবর্তন হয় না, সেই বাক্যটাই হচ্ছে চিরসত্য বাক্য। তাই রিপোর্টেড স্পিচ দেখো, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এই অংশটুকুটাই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তোমাদের অবশ্যই মনে আছে। রিপোর্টেড স্পিচে এখানে একটা চিরসত্য বাক্য রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো সততা সর্বোৎকৃষ্ট পন্থা তোমার দাদা দাদির সময় ছিল, তোমার বাবার সময়ও আছে, ছিল, তোমার সময়ও আছে। তুমি যখন আবার দাদা দাদি হবা, তখন তোমাদের সময়ও একই রকমই থাকবে, সততায় সর্বোৎকৃষ্ট পন্থা থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য সারা জীবনই এই পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এর কোনো পরিবর্তন হয় না। এই বাক্যগুলো আমাদের চিরসত্য বাক্য। ওকে, এবারে আমরা এই বাক্যটা কি পরিবর্তন কিভাবে করব। দেখ, লক্ষ্য করো তোমরা, আমাদের এদিকে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের অংশটুকু আমাদের সম্পূর্ণ লিখতে হবে। আমরা লিখলাম রয় সেড টু মি, ঠিক আছে, পুরোটাই লিখলাম। এরপরে লক্ষ্য করো, কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে হবে ড্যাট। তারপরে এই যে চিরসত্য বাক্যটি, এই চিরসত্য বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সামিয়া, বুঝতে পেরেছেন? মানা, বুঝতে পেরেছেন এটি? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা রুল 3 তে আলোচনা আলোচনা শুরু করব। রুল 3 দেখো, আচ্ছা, রিপোর্টেড স্পিচ এ সার থাকলে রিপোর্টিং ভার্বের শেষে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি হয়। উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি হয়। এখন এখানে সব থেকে স্টুডেন্টেরা অতি ক্রিয়েটিভ, তো এখন তোমরা সৃজনশীল যুগের স্টুডেন্ট, তোমরা একটু সৃজনশীলতা বেশি তৈরি করো। উইথ রেসপেক্টফুলি আবার কেউ কেউ করে ফেলে। উইথ রেসপেক্টফুলি কিন্তু করা যাবে না, উইথ রেসপেক্ট অথবা শুধু রেসপেক্টফুলি করতে হবে। তো কি বলছে? রিপোর্টেড স্পিচে সার থাকলে রিপোর্টিং ভার্বের শেষে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি হবে। তাহলে দেখো, আমাদের এই যে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে এখানে সার রয়েছে। তাহলে এই সারটাকে আমরা কিভাবে পরিবর্তিত করব? আমরা ঠিক পূর্বের মতোই রিপোর্টিং ভার্ব, সেড টু রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অংশটুকু আমরা অপরিবর্তিতভাবে বসিয়ে দিব। তাহলে আমরা দেখো, রয় সেড টু মি, আর এই সারটাকে আমরা এখানে করে দিলাম উইথ রেসপেক্ট। অর্থাৎ দেখো, রিপিটিং ভার্বের শেষে করলাম না? আর তোমাদের মনে হতে পারে, স্যার রিপিটিং ভার্বের অবজেক্টের শেষে তো করলাম। অবজেক্ট থাকলে অবজেক্টের শেষে, আর অবজেক্ট না থাকলে ভার্বের শেষেই লিখে দেবা। ঠিক আছে? অর্থাৎ রিপিটিং ভার্বের অংশ যেটা, সেই অংশের শেষে লিখে দিতে হবে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। তারপর অ্যাজ ইউজুয়াল কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসাইতে হবে। এই যে দেখো, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসাইলাম। তারপরে আমরা যে রুলসটা শিখেছি সেই রুলসটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, রুল নাম্বার 1 প্রত্যেকটা রুলসের সাথে থাকবে। এই যে দেখো, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন রিপিটেড স্পিচের মতো ফার্স্ট পার্সন রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে, রয়কে ধরবে। তাহলে রয় মোতাবেক পরিবর্তিত করতে হবে, মানে রয়টাকে পরিবর্তন করতে হবে এই আই মোতাবেক। তাহলে আইটা প্রোনাউন, তাহলে রয়কে তুমি প্রোনাউন করে নিলে কি হবে? হি হবে।
আই সিঙ্গুলার, হিটাও সিঙ্গুলার, যার কারণে এখানে হি। এখানে কি দেওয়া আছে? ওয়ান্ট দেওয়া আছে। ওয়ান্ট কি? ওয়ান্ট হচ্ছে ভার্ব ওয়ান। ঠিক আছে, তাহলে এই ভার্ব ওয়ানকে ভার্ব টু করে দিতে হবে। ওয়ানকে করে দিলাম ওয়ান্টিড, টেন্সের পরিবর্তন হয়ে গেল। তারপরে যাহা আছে তাহা লিখে দিবা। রুল থ্রি নিয়ে তাসফিয়ার কোনো প্রবলেম আছে? তাসফিয়া শুনতে পাচ্ছেন? হিমার সমস্যা না আছে? স্যার। হিমার সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা রুল ফোরে চলে গেলাম। রুল ফোর কি বলছে দেখেন, বলছে রিপুটিং বার প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকলে রিপুটেড স্পিচের টেন্স কত কোনো পরিবর্তন হয় না। তো এখানে তিনটা টেন্সের কথা বলেছে, তাই না? তিনটা টেন্সের কথা বলছে, এটা আমরা একটা কৌশলে এটাকে মনে রাখতে পারি, একটা ট্রিক্স এখানে আমরা খাটাতে পারি। তোমরা যখন রিপুটিং ভার্বটা শুধু সেইট দেখবা, শুধু সেইট, এর সামনে কোনো কিছু নাই, কোনো ভার্ব থাকবে না, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু সেইট থাকবে, শুধু সেইট থাকবে, মনে রাখো। রিপুটিং ভার্বটা শুধু সেইট যদি থাকে, তবেই টেন্সের, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিন্তু যদি এরকম থাকে হ্যাজ সেইড, তাহলে এটা কি শুধু সেইড আছে? না, এর আগে হ্যাজ আছে। আচ্ছা, যদি তোমার এরকম থাকে সে, তাহলে এটা কি সেইড? না, এটা তো সে। ঠিক আছে, বার ওয়ান। আবার যদি এরকম থাকে উইল সে, তাহলেও টেন্সের পরিবর্তন হবে না। অর্থাৎ হ্যাজ সেইড, সে, উইল সে, এরকম যদি থাকে টেন্সের পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন কখন হবে? শুধুমাত্র রিপিটিং ভার্বটি যখন সেইড হবে, শুধু সেই, তখনই টেন্সের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচে। ঠিক আছে, চলো আমরা দেখি এক্সাম্পলটা। দেখো, লক্ষ্য রাখো, এখানে রয় সেস টু মি, এখানে রিপিটিং ভার্বটা কোনটা? সেস টু। এখানে কি সেইড আছে? দেখো তো, অবশ্যই সেইড তো নাই। তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে না, যে এই অংশে, এই রিপোর্টেড স্পিচের এই অংশে টেন্সের পরিবর্তন হবে না। যদি সেইড থাকতো তাহলে টেন্সের পরিবর্তন। ঠিক আছে, তাহলে অ্যাজ ইউজুয়াল নিয়মটা হচ্ছে কি, আমরা রিপিটিং ভার্বের অংশটুকু অপরিবর্তিত ভাবে লিখবো। রয় সেজ টু মি, এই যে অপরিবর্তিত ভাবে লিখে দিলাম। তারপরে দেখো কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে তোমরা ড্যাট লিখবা। এরপরে যদি লক্ষ্য করো তাহলে দেখবা এই যে আইটা কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে, রয়কে ধরবে। তাহলে আই প্রোনাউন, তাই না? আইটা কিন্তু প্রোনাউন, তাহলে রয়কে প্রোনাউন করে দিলে কি হবে? হি। রয়কে প্রোনাউন করে দিলে হবে হি। তাহলে আমরা এখানে দিলাম হি। তারপরে এই যে এম ইজ আর যদি থাকে তাহলে হয় ওয়াজ ওয়ার। ঠিক আছে না? যদি টেন্স পরিবর্তন করি তাহলে কিন্তু, কিন্তু এখন কি এখানে আমার টেন্স পরিবর্তন করার কোনো দরকার আছে? আমার তো টেন্স পরিবর্তন করার কোনো দরকার নেই এবং করা যাবেই না। কারণ এই যে আমার শেষ টু, যদি আমার এখানে শেষ টু না থেকে যদি সেইট থাকতো, তাহলেই আমরা টেন্সকে পরিবর্তন করতাম। আমি যারের জায়গায় আমরা কি করি? ওয়াজ আর করি, তাহলে হির সাথে ওয়াজ করতাম। কিন্তু সেটা কিন্তু আমরা করিনি। দেখো এখানে হি থার্ড পারসন, যার কারণে হির সাথে তো আর অ্যাম হবে না। হি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হির সাথে হবে ইজ, ইজি। দেখো এখানে অ্যামটা কি? প্রেজেন্ট টেন্স। ইজটাও এখানে প্রেজেন্ট টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। হিমা বুঝতে পেরেছেন? জি স্যার। সামিয়া বুঝে গেছি কি বাবা? এটি বুঝে আসছে বাবা? সামিয়া কথা বলে না কেন? সামিয়া, মানা বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, আমরা রুল ফাইভে চলে গেলাম। রুল ফাইভ, রুল ফাইভে কি বলছে? রিপিটেড স্পিচে মাস্ট দ্বারা চিরকাল বাধ্যকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অস্থায়ী বাধ্যকতা বোঝালে মাস্টকে হ্যাড টুতে রূপান্তরিত করতে হয়। আমাদের এই যে মাস্ট, এই মাস্ট দ্বারা বাধ্যকতা বোঝায়, কিন্তু বাধ্যকতাটা হয় দুই ধরনের। একটা বাধ্যকতা রয়েছে যেটাকে সারা জীবনে আমরা বাধ্য,
যেরকম আহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার মনে করো এটা পড়তেই হবে, কোনো মার্ক নাই। জন্মের পর থেকেই তো এগুলো করতে হবে না, 7 বছর বয়স হলে আর কি। তারপর থেকে সারা জীবন করতে হবে, সারা জীবনের বাধ্যবাধকতা এটা। ঠিক আছে, আমরা আজকে আল্লাহর কাছে প্রার্থনা করব, কালকে করব না, বা ফজর পড়বো আসর পড়বো না, বিষয়টা এরকম নয়। আবার কিছু বাধ্যকতা রয়েছে যেটা অস্থায়ী বাধ্যকতা। যেরকম হয়তো আমি তোমাকে বলছি তোমাকে স্কুলে যেতে হবে। তুমি কি সারা জীবন স্কুলে যাওয়া? তুমি একসময় স্কুলে যাওয়া, তারপরে কলেজে যাওয়া, তারপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তারপরে শ্বশুর বাড়ি যাওয়া, এরকম। ঠিক আছে, যাওয়ার শেষ নাই। বিভিন্ন জায়গায় যাওয়া, এক জায়গায় তোমাকে সারা জীবন যাইতে হবে। তো ঠিক আছে, দেখো আমরা এক্সাম্পলটা দেখি। এই যে এখানকার মাস্ট দ্বারা কি বুঝাইছে দেখো। বলছে ফাদার সেইড টু মি, বাবা আমাকে বললো, ইউ মাস্ট প্রে টু আল্লাহ, অবশ্যই তোমার আল্লাহর প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহর প্রার্থনা আমাকে কি আজকে করব কালকে করব না এমনটা কি না, সারা জীবনই করতে হবে। তাহলে এখানকার এই যে মাস্ট দ্বারা চিরকাল ব্যর্থ কথা বলতেছে। আবার দেখো এখানে বলছে মাদার সেইড টু মি, ইউ মাস্ট গো টু কলেজ, সরি ইউ মাস্ট গো টু স্কুল। মা আমাকে বললো তুমি অবশ্যই স্কুলে যাওয়া। তাহলে আমি কি সারা জীবন স্কুলে যাইতে হবে আমাকে? এটা কিছু সময় আমাকে যাইতে হবে। অস্থায়ী বাধ্যকতা। তো স্থায়ী বাধ্যকতা অস্থায়ী বাধ্যকতা হলে কি হয়? দেখো এখানে বলেছে চিরকাল বাধ্যকতা যদি বোঝায় মাস্টের কোনো পরিবর্তন হয় না। এই যে চিরকাল বাধ্যকতা বোঝাইলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। কিন্তু অস্থায়ী বাধ্যকতা বোঝাইলে মাস্টকে হ্যাড টুতে রূপান্তরিত করতে হয়। তাহলে আমরা ঠিক সেরকম ভাবেই করে ফেলি। আমাদের নিয়ম ঠিক অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এই যে ফাদার সেইড টু মি রিপিটিং ভার্বের এই অংশটুকু আমরা অপরিবর্তিত ভাবে এখানে বসালাম। আবার এখানে সেইড টুর পরিবর্তে তুমি টোল্ডও করতে পারো, কারণ এখানে কিন্তু অবজেক্ট আছে। টোল্ড করতে পারো। ঠিক আছে। এরপর দেখো এই যে কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট। তারপরে ইউটা কি? ইউ সেকেন্ড পারসন। তাহলে তোমরা দেখো সেকেন্ড পারসন কাকে ধরে? সেকেন্ড পারসন কাকে ধরে? সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। ঠিক আছে। তাহলে দেখো ইউটা কিন্তু এখানে সাবজেক্ট, কারণ কি এই যে মাস্ট প্রে এটা কি ভার্ব, ভার্বের পূর্বে রয়েছে, তাহলে সাবজেক্ট। আর মিটা কি? মিটা কিন্তু অবজেক্ট। তাহলে ইউ ঠিক যে ফর্মে আছে মিকেও সেই ফর্মে আসতে হবে। তাহলে মিকে সাবজেক্ট করলে কি হবে? আই। তাহলে আমরা এখানে আই লিখে দিলাম। আর মাস্টের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। ঠিক আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার এই যে এখানে তো ভার্ব ওয়ান আছে, তাহলে কি এটাকে ভার্ব টু করে দিব স্যার? আরে বাবা না, এই যে মাস্ট তো মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পরে সবসময় ভার্ব ওয়ান হয়। ঠিক আছে। মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডাল অক্সিলারি, এগুলোর পরে ভার্ব ওয়ান হয়। ঠিক আছে। আচ্ছা। তো এটি গেল। পরেরটি লক্ষ্য করো। মাদার সেড টু মি, ইউ মাস্ট গো টু স্কুল, তুমি অবশ্যই স্কুলে যাইবা, কিন্তু অস্থায়ীভাবে যাইতে হবে। সবসময় তো আর তুমি স্কুলে যাইবা না। এখানে মাস দ্বারা অস্থায়ী বাধ্যকতা বললাম। তাহলে আমাদের রিপিটিং ভার্বের অংশটুকু পুরাটাই আমরা লিখলাম মাদার সেড টু মি। এরপরে কি রয়েছে? কমা, ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট। তারপরে ইউ সেকেন্ড পারসন মিকে যদি ধরে, তাহলে এখানে কি হবে? আই। আর মাসটা এবার পরিবর্তিত হয়ে কি হবে? হ্যাড টু। ঠিক আছে, হ্যাড টু। তারপরে এখানে কিন্তু এটার সাথে টেন্সের পরিবর্তনটা কিন্তু হয়েছে। ঠিক আছে। তারপরে এই যে একবারে লিখে দাও গো টু স্কুল। তাহলে এখন তোমার মনে হতে পারে স্যার এখানে তো গো আছে, এই গোটাকে তো আমি ভার্ব ওয়ান আছে, তাহলে এটাকে কি করে দিব? ভার্ব টু করে দিব। আরে ভার্ব টু করা লাগবে না, টু পরে সবসময় ভার্ব ওয়ান হবে। টুর পরে সবসময় ভার্ব ওয়ান হবে। এই যে এখানে কি আছে? টু। টুর পরে এটা কি হবে? তোমার ভার্ব ওয়ান। ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুল সিক্সে যাব। রুল সিক্সটা আমরা একটু আলোচনা করি দেখো। রুল সিক্স বলছে রিপিটিং ভার্ব না থাকলে উপযুক্ত রিপিটিং ভার্ব ধরে নিতে হয়। এই সারছে, এবার বলছে রিপিটিং ভার্ব নাই। তাহলে রিপিটিং ভার্বটা যদি না থাকে, যেরকম এখানে বলছে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে। মনে রাখো ইনভার্টেড কমার মাঝখানে সবসময় কারো না কারো বক্তব্য থাকবে। এই কথাটা কেউ না কেউ বলছে, হ্যাঁ। কিন্তু কে বলছে এই কথাটা?
আমরা কিন্তু জানি না। এর আগে যেরকম আমরা করছি, রয় সেড টু মি, মাদার সেড টু মি, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, রয় আমাকে বলল। কিন্তু এখানে এরকম কোনো কিছুই দেওয়া নাই, জাস্ট শুধু দিয়ে রাখছে আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে এই কথাটা কে বলছে? কে বলছে যেহেতু দেওয়া নাই, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা ধরে নিতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ধরে নিতে পারি। যেমন আমি ধরে নিয়েছি, এখানে দেখো, রয় সেড টু মি, আমি ধরে নিয়েছি, মানে এই কথাটা রয় আমাকে বলছে। এখন তোমরা যদি মনে করো যে এটাতে এইভাবে তো তুমি ধরবা, যে মানহা সেইড টু তাসফিয়া, এইভাবে যদি ধরো, বা হিমা সেইড টু সামিয়া, এভাবে যদি ধরো, কোনো সমস্যা নেই, সেভাবেই হবে। যেভাবে ধরবা সেভাবেই হবে। তাহলে আমি ধরে নিয়েছি রয় সেইড টু মি, রয় আমাকে বলল। তাহলে দেখো, এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন এই, তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে। তাহলে রয়কে যদি ধরে, তাহলে এইটা হচ্ছে এখানে প্রোনাউন। তাহলে রয়কে প্রোনাউন করলে কি হবে? রয়কে প্রোনাউন করলে হবে হি। সেই হিটা আমি এখানে বসিয়ে দিলাম হি। তারপরে অ্যাম, ইজ, আর থাকলে ওয়াজ আর করতে হয়। তাহলে হির সাথে কি হবে? হির সাথে হবে ওয়াজ। টেন্স পরিবর্তন হয়ে গেল। তারপরে যা আছে সবটুকু লিখে দাও, গোয়িং টু স্কুল। রুল 6। হিমা, রুল 6 কি বুঝতে পেরেছেন? হিমা, হিমা সাহেব? জি স্যার। আচ্ছা, রুল 6টা বুঝতে পেরেছেন। চলে আসেন এবারে রুল 7। রুল 7টা বলছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের উই দ্বারা বক্তা ও শ্রোতা উভয়কে বুঝালে উইয়ের কোনো পরিবর্তন হয় না। এটা আবার কেমন কথা? কথাটা হচ্ছে এমন, যেমনটা আমি বলবো। দেখেন, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, উই শুড স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। তাহলে বাবা যখন আমাকে বলছে আমাদের সত্য কথা বলা উচিত, তাহলে এই আমাদের মধ্যে কিন্তু বাবাও আছে, আমিও আছি। কারণ আমার সত্য কথা বলা উচিত আর বাবা সারাদিন মিথ্যা কথা বলবে, বিষয়টা এটা কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে বাবা যখন বলল যে আমাদের সত্য কথা বলা উচিত, ঠিক আছে, তখন এর মধ্যে বাবাও পড়েছে, আমিও পড়েছি। তাহলে এখানে যে উই আছে, এই উই এর মধ্যে বক্তা এবং শ্রোতা উভয়ই আছে। তো বক্তা এবং শ্রোতা কি তোমাদেরকে একটু বলে নেই। যে বলা শুরু করবে সে বক্তা, আর যে শুনবে সে হচ্ছে শ্রোতা। তাহলে ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো। তাহলে বাবা হচ্ছে বক্তা, আর আমি কি বলছি, আমি শুনছি, আমি হচ্ছে শ্রোতা। ঠিক আছে? তাহলে এই উই এর মধ্যে এখানে কি আছে? এর মধ্যে ফাদারও আছে, আবার মিও আছে। ঠিক আছে? তাহলে এখানে ক্ষেত্রে উই এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু নিয়মটা কি ছিল? উইটা কি ফার্স্ট পারসন, তাই না? ফার্স্ট পারসন হলে সাবজেক্ট মোতাবেক পরিবর্তিত হয়, এরকম কথা ছিল। কিন্তু এটা ব্যতিক্রম, এখানে কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ আমাদের এই উইটার মধ্যে বক্তা এবং শ্রোতা উভয়ই আছে, ফাদারও আছে, মিও আছে এখানে। তাহলে অ্যাজ ইউজুয়াল রুলস, আমরা রিপিটিং ভার্বের অংশটুকুকে অপরিবর্তিতভাবে বসিয়ে দিলাম। ফাদার সেড টু মি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট, আর উই এর তো কোনো পরিবর্তন হবে না, তাহলে উই। শুডের কোনো পরিবর্তনের কথা কিন্তু বলা নাই, তাহলে কি শুড। ঠিক আছে? স্পিক দ্য ট্রুথ। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। মানা, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। এরপরে দেখেন রুল 8। রুল 8 কি বলছে এখানে? রিপোর্টেড স্পিচে শুভ কামনা সূচক ফ্রেজ থাকলে নিচের স্ট্রাকচার অনুসারে ইনডিরেক্ট করতে হয়। তাহলে শুভ কামনা সূচক ফ্রেজটা কি? আমরা মানুষের সাথে প্রথম দর্শনে যে আহ সম্ভাষণগুলো বলি, যেরকম যেভাবে বলি না, গুড মর্নিং, এটা শুভ কামনা সূচক ফ্রেজ। গুড আফটারনুন, গুড ইভিনিং, ঠিক আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে, ঈদ মোবারক, এরা প্রথম দেখাতে আমরা মানুষের সাথে বলি না, এগুলোই হচ্ছে শুভ কামনা সূচক ফ্রেজ। ঠিক আছে? তো রিপোর্টেড স্পিচে যদি এরকম শুভ কামনা সূচক ফ্রেজ থাকে, তাহলে আমাদের নিচের স্ট্রাকচার মোতাবেক পরিবর্তন করতে হয়। যেরকম দেখেন এখানে বলে বলে দেওয়া আছে, রয় সেড টু মি গুড মর্নিং। এই যে এখানে রিপোর্টেড স্পিচে কি রয়েছে? একটি শুভ কামনা সূচক ফ্রেজ রয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে পরিবর্তন করব? দেখেন এটাকে আমরা কিভাবে পরিবর্তন করি।
এখানে কি বলছে, স্ট্রাকচার ফলো করেন। স্ট্রাকচারে বলছে রিপুটিং ভার্বের সাবজেক্ট। রিপুটিং ভার্বের সাবজেক্ট কোনটা? রয়। রয় লিখে দিলাম। তারপরে বলছে উইশ অবলিক উইস্ট। তাহলে উইশ হচ্ছে ভার্ব ওয়ান, আর উইস্ট হচ্ছে ভার্ব টু। উইস্ট ভার্ব ওয়ান, আর ভার্ব ওয়ান, আর উইস্ট ভার্ব টু। তাহলে এখানে কি আছে দেখেন তো, সে কিন্তু ভার্ব ওয়ান, সে ভার্ব ওয়ান, আর সের ভার্ব টুটা হচ্ছে সেইট। সেইটটা হচ্ছে ভার্ব টু। তাহলে এখানে আছে কি সেইট। সেইটটা কি? সেইট হচ্ছে ভার্ব টু। তাহলে আপনি কোনটা নেবেন? অবশ্যই ভার্ব টু নেবেন, ভার্ব টুর সাথে ভার্ব টু নেবেন। সেটা ভার্ব টু নিলাম এখানে, উইস্ট। তারপরে কি বলছে, রিপুটিং ভার্বের অবজেক্ট। রিপুটিং ভার্বের অবজেক্টটা কি? মি, লিখে দিলাম। তারপরে কি বলছে, শুভ কামনা সূচক ফ্রেজ। শুভ কামনা সূচক ফ্রেজ কোনটা? গুড মর্নিং। তাহলে আমরা এখানে গুড মর্নিং লিখে দিলাম। রয় উইস্ট মি গুড মর্নিং। বুঝতে পেরেছেন? তাসফিয়া, নিয়মটা বুঝে গেছে বাবা? জি স্যার। ধন্যবাদ। এবারে আমরা চলে আসি রুল 9। এবারে বলছে রিপোর্টেড স্পিচে বিদায় সূচক ফ্রেজ থাকলে নিচের স্ট্রাকচার অনুসারে ইনডিরেক্ট করতে হয়। বিদায় সূচক যদি ফ্রেজ থাকে, তাহলে নিচের স্ট্রাকচার অনুসারে সেটাকে ইনডিরেক্ট করতে হয়। আমি একটু এটাকে ভিটামিন দিয়ে বড় করে নেই। ঠিক আছে, দেখেন তো বিদায় সূচক ফ্রেজটা কি? আমরা বিদায় বেলায় যে কথাগুলো বলি, যেরকম গুড বাই, আমরা বিদায়ের সময় বলি কিন্তু। ঠিক আছে, অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে আড্ডা দিয়ে এখন সবশেষে আমরা বলি গুড বাই, শুভ বিদায়। তারপরে আমরা রাত্রিবেলা বিদায় জানাই কিভাবে? গুড নাইট। গুড গুড নাইট। ঠিক আছে। তো এইরকম গুড বাই, গুড নাইট, এরকম বিদায় সূচক ফ্রেজ যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? নিচের স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারে কি বলছে দেখেন, বিদায় দেওয়ার ইংরেজি কি? বিদায় দেওয়ার ইংরেজি হচ্ছে বিট। বিট মানে বিদায় দেওয়া। এটার ভার্ব টু হচ্ছে বেট। তার মানে বিটটা হচ্ছে কি? ভার্ব ওয়ান, আর বেটটা হচ্ছে কি? তোমার ভার্ব টু। ঠিক আছে, লক্ষ্য করো স্ট্রাকচারে বলছে রিপুটিং ভার্বের সাবজেক্ট। রিপুটিং ভার্বের সাবজেক্ট কোনটা? রয় রিপুটিং ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা এখানে রয় লিখে দিলাম, রয়। তারপরে বলছে বিট অবলিক বেট। ঠিক আছে, বিট অবলিক বেট। তাহলে এখানে কি আছে? সেইড টু। সেইড টুটা কি? ভার্ব টু। তাহলে আমাদের ভার্ব টু কোনটা? এই যে এটা ভার্ব টু, বেটটা হচ্ছে আমাদের ভার্ব টু। তাহলে এখানে আমরা লিখে দিলাম বেট, রয় বেট। তারপর হচ্ছে কি রিপুটিং ভার্বের অবজেক্ট। রিপুটিং ভার্বের অবজেক্টটা কি? মি। তারপরে কি বলছে বিদায় সূচক ফ্রেজ। বিদায় সূচক ফ্রেজটা কি দেখো তো? বিদায় সূচক ফ্রেজটা হচ্ছে গুড বাই। আমরা এখানে লিখে দিলাম গুড বাই। ঠিক আছে, একদম আগেকার নিয়ম যেটা করেছো, এর আগের নিয়মটা, সেই নিয়মের মতোই। ওটা শুধু শুভকামনা সূচক ফ্রেজ, আর এটা হচ্ছে বিদায় সূচক ফ্রেজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা সেই সাথে এখন আলোচনা করব রুল 10। রুল 10 ভেরি সোজা। দেখো এখানে কি বলছে, রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে নিচের স্ট্রাকচার অনুসারে এনরিড করতে হয়। থ্যাংক ইউ যদি থাকে, এই যে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ রয়েছে, দেখো স্ট্রাকচারটা কি ফলো করো। স্ট্রাকচার, স্ট্রাকচার বলছে রিপুটিং ভার্বের সাবজেক্ট। রিপুটিং ভার্বের সাবজেক্টটা কি? রয়। তো রয় লিখে দিলাম। থ্যাংক অবলিক থ্যাঙ্কড। থ্যাঙ্কড হচ্ছে তোমার ভার্ব টু, আর থ্যাংক হচ্ছে তোমার ভার্ব ওয়ান। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে? সেড টু। তাহলে তুমি সেড টুটা কি? সেড টু তো ভার্ব টু। তো সেড টু ভার্ব টু হলে কি হবে? এখানে থ্যাঙ্কড হবে। তাহলে দেখো থ্যাঙ্কড। তারপরে কি হচ্ছে রিপুটিং ভার্বের অবজেক্ট। রিপুটিং ভার্বের অবজেক্ট কি? মি।
তাহলে এই যে মি দিয়ে দিলা, বা শেষ। না না, বুঝতে পেরেছো? জি স্যার। কোনো সমস্যা আছে? না। আশা করছি কোনো সমস্যা না থাকারই কথা। তো ঠিক আছে, আমরা এরপর একদম লাস্ট রুলসে চলে এসেছি। আমরা একদম লাস্ট রুলসে চলে এসেছি। লাস্ট রুলস দেখো, এখানে কি বলছে? রুল 11, রিপোর্টেড স্পিচে ভকেটিভ কেস থাকলে নিচের স্ট্রাকচার অনুসারে ইনডিরেক্ট করতে হয়। ভকেটিভ কেস, ভকেটিভ কেসটা হচ্ছে সম্বোধন সূচক কারক। সম্বোধন সূচক কারক, যেরকম দেখো, বলছি রয় সেড টু দ্য ম্যান, মানুষটিকে বলল আঙ্কেল। এই যে ওই মানুষকে আঙ্কেল বলে সম্বোধন করলো, ঠিক আছে? তাহলে এই যেটা বলে সম্বোধন করছে সেটাই হচ্ছে তোমার ভগেটিভ কেস। ঠিক আছে, এই আঙ্কেলটাই ভগেটিভ কেস। তো এই ভগেটিভ কেসটার জন্য আমাদের একটু অতিরিক্ত কিছু কাজ করতে হবে। ভগেটিভ কেসটার জন্য আমাদের অতিরিক্ত কিছু কাজ করতে হবে ভগেটিভ কেসটার জন্য। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা করছি। দেখো, পজিটিভ কেসটার জন্য আমাদের কি করতে হবে? এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, আমাদের নিচে স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচারটা কি বলা আছে দেখো, স্ট্রাকচারে বলা রয়েছে অ্যাড্রেসিং। তার মানে প্রথমে অ্যাড্রেসিং বলি, তাহলে আমরা এখানে অ্যাড্রেসিং দিলাম। তারপর বলছে রিবুটিং ভার্বের অবজেক্ট। তাহলে রিবুটিং ভার্বের অবজেক্ট কি, কোনটা? এখানে দেখো তো, সেট টু দ্য রিবুটিং ভার্ব, আর অবজেক্টটা হচ্ছে দা ম্যান। তাহলে আমরা রিবুটিং ভার্বের অবজেক্টটা বসালাম দা ম্যান। তারপরে এখানে কি বলছে? অ্যাস, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম অ্যাস। তারপর হচ্ছে ভগেটিভ কেস। ভগেটিভ কেসটা কোনটা? ভগেটিভ কেসটা হচ্ছে এই যে আঙ্কেল, সেই আঙ্কেলটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ আঙ্কেল। এখন বিষয়টি হচ্ছে, এখানে বলছে পূর্বের নিয়ম অনুসারে। তারপরে তাহলে পূর্বের নিয়ম অনুসারে মানে কি, আগে তুমি যে নিয়ম শিখছো সেই নিয়ম মোতাবেক এখন করতে হবে। মনে করো এখন তোমার এই আঙ্কেল এখানে নাই, এখন তোমাকে করতে দিয়েছে রয় সেইড টু দ্য ম্যান আই উইল হেল্প ইউ। এইটা করতে দিয়েছে, এই আঙ্কেল এখানে নাই, এটা বাদ। তাহলে পূর্বে তুমি কি করতা? তুমি রিপোর্টিং ভার্বটা লিখে দিতা, রিপিটিং ভার্বের অংশটুকু সম্পূর্ণ লিখে দিতাম। তাহলে সেটাই লিখে দাও, রয় সেড টু দ্য ম্যান। তো এখানে আমি আবার হিম লিখেছি। কেন হিম লিখেছি দেখো, তুমি যদি দা ম্যান লেখো তাও হবে, হিম লিখলে বেশি ভালো হবে। কারণটা, হিম মানে ওই মানুষটাকে বোঝাচ্ছে। কারণটা কি, এখানে তুমি একবার দা ম্যান লিখছো, সেন্টেন্স তো একই, একই সেন্টেন্স। তাহলে আগে তুমি এখানে নাউন লিখলা, তাহলে এখানে এখন প্রোনাউন লিখতে হবে। এই দা ম্যানের প্রোনাউন ফর্ম হচ্ছে হিম। যদি হিম লেখো তাহলে খুব ভালো হবে। আর যদি দা ম্যান লিখে করো তাহলেও ভুল যাবে না। ঠিক আছে, একটু মান খারাপ হবে আর কি, এরকম। তারপরে দেখো, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে তুমি ড্যাট লিখতা, সেই ড্যাটই এখানে দিয়েছি। তারপরে আই ফার্স্ট পারসন, কাকে যে ধরতো? সাবজেক্টকে যে ধরতো, তাহলে রয়কে ধরতো। তাহলে আই প্রোনাউন, রয়কে প্রোনাউন করলে কি হবে? রয়কে প্রোনাউন করলে হবে হি, তাহলে হি দিলাম। আর উইল রয়েছে ফিউচার টেন্স, তাহলে ফিউচার থাকলে কি হয়? ফিউচার ইন দা পাস্ট হয়। তাহলে উইলকে তুমি এখানে কি করে দাও? উড করে দাও। তাহলে দ্যাট হি উড, টেন্সের পরিবর্তন হয়ে গেল। তারপরে যা আছে হেল্প, তারপরে কি আছে? সেকেন্ড পারসন। এই লেখাগুলো একটু ডিলিট করে দেয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেক আঁক আঁকির মধ্যে আঁক পড়লে বোঝা যায় না যে কোন আঁকটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, দেখো, ইউটা সেকেন্ড পারসন, এবং এই ইউটা কিন্তু অবজেক্ট। কারণ কি, এই যে হেল্প হচ্ছে ভার্ব, ভার্বের পরে ইউ, তাহলে অবজেক্ট এটা। এই সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে ধরবে, রিপিটিং ভার্বের। রিপিটিং ভার্ব কোনটা? সেট টু হচ্ছে রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্বের অবজেক্ট কোনটা? দা ম্যান। তাহলে এখন ইউ তো প্রোনাউন ফর্ম, তাই না? তাহলে দা ম্যানকে তোমাকে কি করতে হবে? প্রোনাউন করতে হবে। দা ম্যানকে প্রোনাউন করতে কি হবে? হি হবে। এখন ইউটা কিন্তু এখানে অবজেক্ট, তাহলে হি কে অবজেক্ট করে দিলে কি হবে? হিম হবে। হি কে অবজেক্ট করে দাও, হিম। তাহলে এই যে দেখো, এখানে আমরা সেই হিমটাই লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে কি তোমাদের? আশা করছি তোমাদের কোনো প্রশ্ন নাই।
প্রিয় শিক্ষার্থী, আজকের ন্যারেশনের পার্ট 3 ক্লাসটিতে এতটুকুই ছিল তোমাদের জন্য। তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বিদ্যাবরীর সাথে থাকো। বিদ্যাবরী চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দাও বিদ্যাবরী চ্যানেলটি, যাতে তারা বিদ্যাবরীর আলোয় আলোকিত হয়ে নিজেকে একটা আলোকিত মানুষ করতে পারে, ইংরেজিতে একজন দক্ষ স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এই কামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।